ঝাড়গ্রাম উচ্চ বিদ্যালয় থেকে আয়োজিত অনলাইন ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ মহসিন আলী, সহকারী শিক্ষক বিজ্ঞান। আজকে আমরা ক্লাস নেব জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের কোষ বিভাজন। এটা হচ্ছে আমাদের কোষ বিভাজন। মানে আমাদের প্রথমে জানতে হবে আসলে কোষ কি, কোষ কাকে বলে। কোষ জীবদেহের গঠন ও কাজের এককেই কোষ বলে বিজ্ঞানী রবার্ট হুক কোষ 1665 সালে আবিষ্কার করেন। শুধু কোষ যেমন ইট দিয়ে একটা বড় ইমারত গঠিত হয়, ফুল দিয়ে ফুলে ফুলে ফুলের মালা হয়, তেমনি কোষের পর কোষ, অসংখ্য কোষের সমন্বয়ে আমাদের এই জীবদেহটা গঠিত হয়। কোষ সাধারণত আমরা দুই প্রকার প্রধানত পাই, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। উদ্ভিদ কোষ কি আমরা উদ্ভিদ কোষ সম্পর্কে জানবো, এবং প্রাণী কোষটা কি প্রাণী কোষ সম্পর্কে জানবো। দুই ধরনের কোষের মধ্যে গাঠনিক যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। যেমন উদ্ভিদ কোষ সাধারণত কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের মধ্যে তোমার ক্লোরোপ্লাস্ট আছে, প্রাণী কোষে কোনো ক্লোরোপ্লাস্ট নেই। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। শুধু কোষ থাকলেই মানে কোষের বিভাজিত হতে হবে, তবেই কোষের বৃদ্ধি পাবে। এককোষী জীব থেকে যে কোনো জীবের জীবনটা শুরু হয় একটি মাত্র কোষ থেকে, পর্যায়ক্রমে বিভাজনের মাধ্যমে সেগুলো অনেকগুলো কোষে পরিণত হয়। এককোষী জীব আছে আমাদের কিছু জীব, এককোষী জীব, ক্ষুদ্র প্রকৃতির। এইখানে আমরা এখন কোষের বিভাজন নিয়ে আলোচনা করি। কোষের বিভাজন কি? যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে দুই ভাগে যদি কোষে পরিণত হয় তাই হচ্ছে আমাদের কোষ বিভাজন। কোষ বিভাজন মূলত তিন প্রকারের হয়। কোষ বিভাজন মূলত কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে আমাদের এমাইটোসিস। এমাইটোসিস। দুই নম্বর হচ্ছে আমাদের মাইটোসিস। মাইটোসিস এইবার চাইটা আমাদের যেখানে দুইটা হবে মিয়োসিস করে দেব। মিয়োসিস কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন আমরা বললাম তিন প্রকার, এমাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। এমাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো জটিল পরিবর্তন ছাড়াই মাতৃকোষের নিউক্লিয়াসটি সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। নিউক্লিয়াসকে অনুসরণ করে সাইটোপ্লাজমও সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, সেটি হচ্ছে এমাইটোসিস কোষ বিভাজন। এমাইটোসিস কোষ বিভাজনকে আবার প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, কারণ এই কোষ বিভাজনে ডাইরেক্ট এটা সরাসরি বলা হয়, সরাসরি নিউক্লিয়াসটা দুই ভাগে বিভক্ত হয়, এই জন্য প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এমাইটোসিস কোষ বিভাজন মূলত আমাদের পৃথিবীতে যতগুলো এককোষী জীব আছে সেই সকল এককোষী জীবের মধ্যে এই এমাইটোসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। দ্বিতীয় কোষ বিভাজনে আসবো আমরা মাইটোসিস কোষ বিভাজন। আজকে আমার যে আলোচনার বিষয়টা আছে সেটা আমি আলোচনা করবো তোমাদের জন্য, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনটা আসলে কি, এটি কোথায় ঘটে, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। মাইটোসিস কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার এবং সাইটোপ্লাজমও একবার বিভাজিত হয়, ফলে একটি কোষ থেকে সমগুণ সম্পূর্ণ হুবহু দুইটি কোষের সৃষ্টি হয়, সেই কোষ বিভাজনকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এটি একটি জটিল ও ধারাবাহিক প্রক্রিয়া। এই মাইটোসিস কোষ বিভাজন মূলত জীবের দেহ কোষে ঘটে। মাইটোসিস কোষ বিভাজন ঘটে বিধায় একটি ছোট উদ্ভিদ আমরা রোপণ করি, সেই উদ্ভিদ মাইটোসিস বিভাজনের ফলে বিশাল বড় উদ্ভিদে পরিণত হয়। আমাদের তেমনি জীবদেহ ছোট থেকে আমরা বড় হয় মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। মাইটোসিস একটি জটিল প্রক্রিয়া, ধারাবাহিক বর্ণনার সুবিধার্থে এই মাইটোসিস প্রক্রিয়াটিকে বিজ্ঞানীরা 5টি ধাপে সম্পূর্ণ করেছেন। কয়টি ধাপে? 5টি ধাপে। 5টি ধাপের আগে মাইটোসিসটি আবার দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়। একটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস,
একটা ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি এবং সাইটোকাইনেসিস কি? তাহলে প্রথমে ঘটলো আমাদের এই মাইটোসিস ঘটে দুটি প্রক্রিয়ায়। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস কাইনেসিস, আর দুই নাম্বার হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। তাহলে মাইটোসিস মূলত দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি আমরা জানলাম, ক্যারিওকাইনেসিস হচ্ছে সেই বিষয়টা যে মাইটোসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর মাইটোসিস কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজমের যে বিভাজন ঘটে থাকে তাকে সাইটোকাইনেসিস বলে। এই ক্যারিওকাইনেসিস একটি জটিল প্রক্রিয়া। বর্ণনার সুবিধার্থে বিজ্ঞানীরা এই ক্যারিওকাইনেসিসকে আবার 5টি ধাপে সম্পূর্ণ করেছেন। কয়টি ধাপে? 5টি ধাপে। এই যে ক্যারিওকাইনেসিস ঘটে আমাদের 5টি ধাপে। এক নম্বর হচ্ছে আমাদের প্রোফেজ। প্রোফেজ ধাপ কি? তাহলে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের প্রথম পর্যায়টা হচ্ছে আমাদের প্রোফেজ। প্রোফেজ একটি দশা, এই দশাতেই কোষের নিউক্লিয়াসটি আকারে সর্বোচ্চ বড় হয় এবং ক্রোমোজোমগুলো থেকে পানি বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয় এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে এদেরকে দেখা সহজ হয়। তো মাইটোসিস প্রোফেজ ধাপের চিত্রটা আমাদের শিক্ষার্থীরা এরকম হবে। মাইটোসিসের এটা নিউক্লিয়াসটা আকারে বড় হবে, ক্রোমোজোম যে আছে আমাদের ক্রোমোজোমগুলো খাটো মোটা হবে, এগুলো থেকে ক্রমান্বয়ে পানি বিয়োজনের ফলে এগুলো খাটো মোটা হবে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা এদেরকে সহজ হবে। তারপরে আমরা আসবো প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ কি? এই ধাপটি হচ্ছে, এই ধাপের শুরুতে দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। দুই মেরুযুক্ত কি সৃষ্টি হবে? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে ট্র্যাকশন তন্তু বা আকর্ষণ তন্তু বলা হবে। এরকম করে আমাদের থাকবে। তাহলে এই ধাপে ক্রোমোজোমগুলো আমাদের যে হবে নিউক্লিয়াসটা দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করবে। স্পিন্ডল যন্ত্রের প্রতিটি মেরু প্রান্তকে মেরু বলা হয়, মেরু, এবং মধ্যের যে ফাঁপা অঞ্চলটা এটাও মেরু, এটাও মেরু, আর মধ্যবর্তী যে অঞ্চলটা আছে সেটাকে আমরা বলবো বিষুবীয় অঞ্চল। সেটাকে বলবো কি? বিষুবীয় অঞ্চল। তাহলে এই ক্ষেত্রে ক্রোমোজোম দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের যে প্রতিটি তন্তু আছে এই তন্তুগুলোকে ট্র্যাকশন তন্তু বা আকর্ষণ তন্তু বলে। এই তন্তুগুলোর সাথে আমাদের ক্রোমোজোমগুলো লেগে থাকে। তারপরে আমরা চলে যাব প্রোমেটাফেজ ধাপের পরে আমাদের ধাপ আসবে মেটাফেজ ধাপ। মেটাফেজ, এই ধাপে যে মেটাফেজ যে ধাপটা হবে আমাদের, এই ধাপে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার নামক অংশের সাথে যুক্ত হয়ে প্রতিটি তন্তুর সাথে এই ধাপ আমাদের এটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। এই ক্ষেত্রে প্রতিটি ক্রোমোজোম একটি সেন্ট্রোমিয়ার নামক আংটির মতো অংশের সাথে ট্র্যাকশন তন্তুগুলোর সাথে লেগে থাকবে। এই ধাপে ক্রোমোজোমগুলো মোটা হবে, কিন্তু এই ক্ষেত্রে যে আমরা ক্রোমোজোমের দুটি অংশ পাবো সেটা হচ্ছে ক্রোমোজোমের প্রতিটি ক্রোমোজোমের দুটি অংশ পাবো। একটার নাম হচ্ছে আমাদের দেখে এভাবে থাকবে, এইভাবে গঠনটা মূলত এই যে ক্রোমোজোমগুলো আছে ক্রোমোজোমের গঠন এটা, এই ক্রোমোজোমের যে পাতের মতো অংশটা থাকে এটাকে আমরা বলবো ক্রোমাটিড। ক্রোমাটিড। আর রিং এর মতো যে অংশটা থাকবে আমাদের এর নাম হবে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। তাহলে এই ধাপে মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো মাঝখানে অবস্থান করবে। তাহলে এইবার দেখো মেটাফেজের পরে আসবো আমরা অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমগুলো, তারপরে এখানে একটা কথা আছে অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপে যে আমাদের
মেটাফেজ ধাপে যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে, সেখানে অ্যানাফেজ ধাপে সেই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত হয়ে, ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত হয়ে এইখানে আমাদের চিত্রটা এরকম হবে যে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিডটা ভাগ হয়ে দুই মেরুর দিকে অগ্রসর হতে থাকবে, মেরুমুখী হয়। তাহলে এই যে এই অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমগুলো আমাদের কি হবে, সেন্ট্রোমিয়ার সহ দুই ভাগে বিভক্ত হয়ে ক্রোমোজোমগুলো মেরুমুখী হবে। মেরুমুখী হওয়ার সময় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশটা থাকবে মেরুর দিকে, ক্রোমাটিডগুলো থাকবে বিষুবীয় প্রান্তের অঞ্চলে। এভাবে ওরা অগ্রসর হতে থাকবে। এক সময় দেখবো যে আমাদের বিষুবীয় অঞ্চল পরস্পর বিপরীত দিকে সরে যেতে থাকে, অর্থাৎ ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে, এখান থেকে যে ক্রোমোজোমগুলো ভাগ হলো সেগুলো অর্ধেক যাবে এক মেরুর দিকে, আর অর্ধেক যাবে আরেক মেরুর দিকে। এবার এই যখন ক্রোমোজোমগুলো মেরুমুখী হয়, এই অবস্থাতে আমাদের অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে। তারপর ধাপ আসে আমাদের টেলোফেজ। টেলোফেজ ধাপ, অ্যানাফেজ ধাপের পরবর্তী অবস্থাটা হচ্ছে আমাদের টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপটা হচ্ছে সেই যখন ক্রোমোজোমগুলো অ্যানাফেজ ধাপে মেরুমুখী হয়, তখন মেরুর কাছাকাছি পৌঁছাইলে তখনই আমাদের টেলোফেজ ধাপের সৃষ্টি হয়। যখন এই ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছায়, তখন তুমি একটা জিনিস লক্ষ্য করবা যে এই ক্ষেত্রে ক্রোমোজোমগুলো আমাদের এরকম আকার ধারণ করে। দেখো তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবা, যখন এই ক্রোমোজোমগুলো আমাদের এই মেরু প্রান্তে পৌঁছায়, এটা কোনো এই মেরু প্রান্তে পৌঁছায়, তখনই পুনরায় ক্রোমোজোমকে ঘিরে নিউক্লিয়ার ও নিউক্লিয়াসের পর্দার পুনরায় আবির্ভাব ঘটে। নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দার আবির্ভাব ঘটে। মাঝ বরাবর একটি আমাদের কোষ প্লেট গঠিত হয়, যে কোষ প্লেটটি কোষ পর্দা বলা হয়, কোষ প্লেট বলা হয়। এই কোষ প্লেটটি মাঝ বরাবর সাইটোপ্লাজম সহ ডিসলভ হয়ে যায়, তখন একটি থেকে কোষ থেকে অনায়াসে দুটি কোষের সৃষ্টি হয়। এই যে আমাদের কোষ প্লেট গঠন হলে শুধু উদ্ভিদ কোষের বেলায় ঘটে, যখন এই যে এই ধাপটা আমাদের প্রাণী কোষের বেলায় ঘটে, প্রাণী কোষের বেলায় এখানে কোষ প্লেট না গঠন করে আমাদের ফোয়ারিং পদ্ধতিতে এইটা দুইটি ভাবে বিভাজিত হয়। ফোয়ারিং পদ্ধতি, এখানে হচ্ছে কোষ প্লেট গঠন, মানে কোষ প্লেট গঠিত হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজন একটি জটিল কোষ বিভাজন বিভাজন প্রক্রিয়া। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের যে ক্যারিওকাইনেসিস ধাপ ঘটলো, পর্যায় ঘটলো, ক্যারিওকাইনেসিস পর্যায়ে আমরা 5টি ধাপ জানলাম। তোমরা তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে 53-54 পৃষ্ঠার মধ্যে দেখবা, দেখে এটার সাথে মিলাই নিবা। তারপরে সেইখানে ধারাবাহিক গণনার ক্ষেত্রে তোমরা আগে কোষ বলবা, কোষের সংখ্যা বলে মাইটোসিস প্রক্রিয়া কি সেটা বলবো, বলার পরে পরবর্তী তোমরা মাইটোসিস কোষ বিভাজন কি। তাহলে আমরা জানলাম মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এক প্রকার কোষ বিভাজন, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় উদ্ভিদের দেহের বৃদ্ধি ঘটে। সেটা উদ্ভিদ হতে পারে এবং প্রাণী হতে পারে। এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আমাদের দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়, একটা হলো ক্যারিওকাইনেসিস, একটা হলো আমাদের সাইটোকাইনেসিস। এবার দেখো ক্যারিওকাইনেসিস আমরা এটি জটিল প্রক্রিয়া ধারাবাহিক বর্ণনার সুবিধার্থে বিজ্ঞানীরা এটিকে 5টি ধাপে ভাগ করেছিল। আমরা সেটা জানলাম। 5টি ধাপের মধ্যে আমরা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ কিভাবে ঘটে সেগুলো জানলাম। এবার আমরা জানবো যে কেন মাইটোসিস প্রক্রিয়া আমাদের জীবনে এত গুরুত্ব কি। মাইটোসিস প্রক্রিয়া, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, একটি উদ্ভিদ ও প্রাণীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি মাইটোসিস প্রক্রিয়া না ঘটতো তাহলে পৃথিবীতে কোনো জিনিসের দেহ বৃদ্ধি আমরা পেতাম না। যেমন একটা শিশু জন্মগ্রহণ করে আমাদের 2 থেকে 3 কেজি ওজনের, সে ক্রমান্বয়ে মাইটোসিস কোষ বিভাজনের ফলে বৃদ্ধি পেতে পেতে আজকে 70 কেজি, 55 কেজি, 80 কেজি এরকম হয়েছে। মূলত দেহের মধ্যে এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে বিধায় আমাদের কি হয়, দেহিক বৃদ্ধি ঘটে। তেমনি ভাবে উদ্ভিদের বেলায় যদি মাইটোসিস কোষ বিভাজন না ঘটতো তাহলে উদ্ভিদের আমরা কাঙ্ক্ষিত আশানুরূপ
ফলাফল পেতাম না। ছোট্ট উদ্ভিদ খবরাকারে থাকতো, কখনো সেই উদ্ভিদ থেকে বড় গাছ আশা করা যেত না। তাই আমাদের উদ্ভিদ ও প্রাণীর দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে আসবো আমরা মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এবার আসবো আমরা কি মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এই মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া কি এটা আমরা জানবো। মিয়োসিস কি, কোথায় ঘটে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর বিভাজিত হয় দুইবার, কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় একবার। ফলে একটি কোষ থেকে দুটি থেকে চারটি সৃষ্টি হয়। আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই কোষ বিভাজন প্রক্রিয়াকে মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এর আরেকটি নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে মিয়োসিস প্রক্রিয়া কোথায় ঘটে আমরা জানতে পারলাম, জনন মাতৃকোষে। মাইটোসিস কোথায় ঘটে জানতে পারলাম, দেহকোষে। হেমাটোসিস কোথায় ঘটে জানতে পারলাম, এককোষী জীবদেহে। এই মিয়োসিস প্রক্রিয়া এটি আবার দুটি ধাপে সম্পূর্ণ করা হয়, মিয়োসিস 1 ও মিয়োসিস 2। মিয়োসিস 1টা হচ্ছে মাইটোসিসের অনুরূপ, কিন্তু মিয়োসিস 2টা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। তাহলে মিয়োসিসকে আমরা দুই ভাগে ভাগ করব, মিয়োসিস 2। মিয়োসিস 1 ও মিয়োসিস 2। মিয়োসিস 1 কোষ বিভাজনটা হচ্ছে সেটা যেটা মাইটোসিসের অনুরূপ। মিয়োসিসটা হচ্ছে কি মাইটোসিসের অনুরূপ। মিয়োসিস কোষ বিভাজন দেখো, একটি কোষ, এর নিউক্লিয়াস, এখানে ছিল আমাদের ক্রোমোজোম, এগুলো ক্রোমোজোম ছিল। মিয়োসিস 1 এর বেলায় দেখো, এখান থেকে হুবহু আসলো আমাদের দুইটা। এই ক্ষেত্রে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হলো আমাদের। দেখো তোমরা, এই ক্ষেত্রে ক্রোমোজোম গুলো বিভাজিত হবে, এইরকম পাতের মতো আকার ধারণ করবে। এই ক্ষেত্রে এটা হলো, এই ক্ষেত্রে এটা হলো। তাহলে এই ক্ষেত্রে মিয়োসিস 1 এর বেলায় দেখো, মাইটোসিসের অনুরূপ বলা ছিল তোমাদের, এই ক্ষেত্রে সাইটোপ্লাজম বিভাজিত হবে, ক্রোমোজোম বিভাজিত হবে। মিয়োসিস 1 এ আবার দেখো মিয়োসিস 2 যখন আমাদের এখানে ঘটবে, এখানে নিউক্লিয়াস বিভাজিত হবে, কিন্তু ক্রোমোজোম আর বিভাজিত হবে না। তাহলে এখান থেকে আবার দেখো আমরা দুটি কোষ পাবো। এই ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে বিভাজিত হয়েছে। আর মাতৃকোষের নিউক্লিয়াসের সংখ্যাটা আমরা বলছিলাম যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর বিভাজিত হয় দুইবার, কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় কয়বার, একবার। একবার তাহলে মিয়োসিস 1 এ ক্রোমোজোম বিভাজিত হয়েছে, কিন্তু মিয়োসিস 2 এর বেলায় আর ক্রোমোজোম বিভাজিত হবে না। আমরা আগে চিত্রটা দেখে নেই, তারপরে আমাদের মাথায় আসবে। এই ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজিত হয়েছে, কিন্তু এই ক্রোমোজোম আর কখনো বিভাজিত হয় না। তখন এই ক্রোমোজোমটা কি হবে, এখানে মনে আছে একটাই ক্রোমোজোম হবে, এখানে দুইটা ক্রোমোজোম না হইয়া এটা একটা। এটা তো একটা। তাহলে দেখো এটা নাম হচ্ছে মিয়োসিস 2। মিয়োসিস 1 এ কি ছিল, মাইটোসিসের অনুরূপ, ক্রোমোজোম দুটো ছিল, নিউক্লিয়াস একটা। আমরা বোঝার সুবিধার থেকে অঙ্কন করছি যে এখানে মিয়োসিস 1 এ এখানেও নিউক্লিয়াস একটা, ক্রোমোজোম দুটো, নিউক্লিয়াস একটা, ক্রোমোজোম দুটো। কিন্তু ধাপ যখন 2 হয়ে যায়, সেই ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজন হয় ঠিকই, কিন্তু ক্রোমোজোম আর বিভাজিত হয় না। বলে মা কোষের ক্রোমোজোম সংখ্যা, শিশু কোষের ক্রোমোজোম সংখ্যা দেখো দেখি, শিশু কোষের ক্রোমোজোম সংখ্যা মা কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখে নাও এখানে যে মা কোষে নিউক্লিয়াস ছিল একটি, ক্রোমোজোম দুটি, কিন্তু অপত্য যে শিশু কোষগুলো হলো, প্রতিটি শিশু কোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে একটি করে। মা কোষে ছিল কয়টি, দুটি। তাহলে সংখ্যার সাথে আমাদের এই চিত্র মিলে গেছে যে কোষ বিভাজন প্রক্রিয়া মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে এই জন্য একে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। তাহলে মিয়োসিস 1টা ছিল মাইটোসিসের অনুরূপ, কিন্তু মিয়োসিস 2টা হলো হ্রাসমূলক বিভাজন। আবার মিয়োসিস প্রক্রিয়া যদি আমাদের না ঘটতো, তাহলে কখনো প্রজাতি জনন ক্রিয়া সম্পূর্ণ করতে পারতো না। মূলত জনন মাতৃকোষে আমাদের এই মিয়োসিস প্রক্রিয়াটা ঘটে থাকে। তাহলে আজকে আমরা
শিক্ষার্থী বন্ধুরা, কোষ কি, কোষ সম্বন্ধে জানলাম, কোষের বিভাজন যে 3 প্রকার এই বিষয় নিয়ে আলোচনা করলাম। 3 ধরনের কোষ বিভাজন কোথায় কোনটা ঘটে এই নিয়ে আলোচনা করলাম। তাহলে এবার আপনাদের বাড়ির কাজ দিয়ে বাড়ির কাজ তোমরা একটু বাসায় লিখবা, যেটা সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস ধাপগুলো চিহ্নিত চিত্র অঙ্কন করবে। তাহলে বাড়িতে তোমরা মাইটোসিস কোষ বিভাজনে আমরা ক্যারিওকাইনেসিস পড়লাম, 5টি ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওই 5টি ধাপে তোমরা চিহ্নিত চিত্র অঙ্কন করবা। চিহ্নিত চিত্র অঙ্কন করে খাতায় রাখবা। ঠিক আছে, তোমরা ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হবে না। বাসার প্রতিটি সদস্যকে তোমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাইরে যাওয়া থেকে বিরত রাখবে, নিজেও বাইরে যাবা না। ঠিক আছে, ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।